কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞান বল চ্যাপ্টারের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ, এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি এইচএসসি 17 ব্যাচের, কলেজ ছিল নর্ডাম কলেজ। তো চলো আমরা একটু একটু করে শুরু করি। একদম শুরুতে দেখো আমরা এই অধ্যায়ে কি কি লেকচার বা কি কি টপিক নিয়ে আলোচনা করব। সবার শুরুতে হচ্ছে বিভিন্ন ধরনের বলের প্রকৃতি, মানে আমরা কথাবার্তা বলবো নেচার অফ ডিফারেন্ট ফোর্সেস, মানে অনেক ধরনের যে বল আছে সব বলের মানে বিভিন্ন ধরনের প্রকৃতি নিয়ে বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। নেচার অফ ডিফারেন্ট ফোর্সেস কিংবা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট ফোর্সেস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কি বলতো, নিউটনের সূত্র। তো এটা কি হবে, আমাদের টপিকের নাম হবে লস অফ নিউটন। আমরা এটাও তোমরা ধরতে পারছো। দেন আমরা পড়াশোনা করব বলের ঘাত ও ঘাত বল নিয়ে। বলের ঘাত হচ্ছে ইম্পালস অফ ফোর্স, আর ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স। একটু মাথায় রেখো, এগুলো অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়। আমাদের বলের ঘাতটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স এবং ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স। নেক্সট ওয়ান হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ মানে হচ্ছে কলিশন, একটা একটার সাথে মারামারি করবে, এটাকে বলে সংঘর্ষ বা কলিশন। মানে মনে করো দুইটা মার্বেল এসে হচ্ছে স্ট্রাইক করলো, স্ট্রাইক করার পরে কোন মার্বেল কোন দিকে যাবে, বা দুইটা গাড়ি এসে কোলাইড করলো, তারপরে কোন গাড়ির কি ক্ষতি হবে নাকি ঠিকঠাক থাকবে, এসব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। এরপর টপিক হচ্ছে ভরবেগ ও শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। এটা আবার কি? এটা হচ্ছে কনজারভেশন কনজারভেশন ল অফ মোমেন্টাম, আরেকটা হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি। সো মোটামুটি এই সব টপিক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, তার সাথে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে এবং কিছু ক্রিয়েটিভ কোশ্চেন্স থাকবে। সো এই চ্যাপ্টারে আমরা এই টপিকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব এই লেকচারের আন্ডারে তোমরা সবকিছু এখানে পেয়ে গেলা। সো চলো আমরা একটু একটু করে শুরু করে দিই। একদম শুরুতে দেখো বিভিন্ন ধরনের বলের প্রকৃতি, নানা ধরনের ফোর্স নিয়ে এখানে একটু করে জিনিসপত্রের ছবি দেওয়া আছে, আমি একটু একটু করে তোমাকে সবগুলি বুঝিয়ে দিব। এট ফার্স্ট হচ্ছে স্পর্শ বল। যে বল হচ্ছে প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে হয়, মানে যে বলের ক্ষেত্রে কন্ট্যাক্ট মাস্ট, কন্ট্যাক্ট থাকবেই, কন্ট্যাক্ট মাস্ট, তাকে বলা হয় স্পর্শ বল। এই যে দেখো এখানে ফুটবলকে যে কিক করতেছে, কন্ট্যাক্ট আছে, তো এটা কেমন বল বলো? স্পর্শ বল হবে। এরপরে অস্পর্শ বল। লুক এট হেয়ার, আমি মনে করো এই টিস্যু বক্সটা এখান থেকে ফেলে দিলাম, দেখো টিস্যু বক্স যে ভাইয়া ছেড়ে দিচ্ছি, পৃথিবীকে দড়ি দিয়ে টানতেছে, এটা তো একা একাই পড়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের বলকে বলা হয় অস্পর্শ বল, যেখানে কোনো কন্ট্যাক্ট নাই কিন্তু বল কাজ করতেছে, কন্ট্যাক্ট নাই। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে সাম্যতা বল বা সাম্য বল। এটা আবার মানে কি? যদি একাধিক বলের ক্রিয়া, মানে একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করতেছে এবং একাধিক বলের ক্রিয়ায় ওভারঅল যদি লব্ধিটা বা রেজাল্টেন্টটা শূন্য হয়, অর্থাৎ ওভারঅল আমাদের ওই বস্তুর উপরে কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তাহলেই ওই একাধিক বলগুলোকে বলা হবে সাম্যতা বল বা সাম্য বল। লক্ষ্য করে দেখো এই দিকের মানুষটা যতটুকু ফোর্স দিচ্ছে, এই দিকের মানুষটাও ঠিক ততটুকুই ফোর্স দিচ্ছে। দুইজনের প্রযুক্ত ফোর্স কিন্তু বলো সমপরিমাণ বা সমান, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাম দিকের মানুষ এবং ডান দিকের মানুষ দুইজনের মানুষের ফোর্স সমান, এই জন্য এক্ষেত্রে আমাদের যে লব্ধি ত্বরণ সেটা কত হয়েছে? 0। কারণ লব্ধি বল কত হয়েছে? 0 হয়েছে। এতে করে আমাদের বস্তুটা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে যে মানুষ যেটা বসে আছে, ঠিক সেটা একদম মাঝখানে আছে। মাঝখানে সেন্টার পয়েন্ট বা সেন্টার পয়েন্টে যে বস্তুটা আছে সেখান থেকে তারা ঠিক দুইজন সমান দূরত্বে আছে। সো এই ধরনের বলগুলোকে, অর্থাৎ এই যে দুইটা ফোর্স, এই F1 আর F2, এই F1 আর F2, এই দুইটাই কি বলো? এক কথায় বলা যাবে সাম্য বল বা সাম্যতা বল। এরপরে আসবে হচ্ছে 4 নাম্বার সাম্যতাবিহীন বল। এটা খুবই মজাদার। ঠিক আছে, সাম্যতাবিহীন বলটা কি? একটা হাঁস আর একটা মোটা মানুষ এভাবে যদি বসে থাকে, হাঁসের ফোর্স আর মানুষটার ফোর্স অবশ্যই সেম না, মানুষের ফোর্স বেশি। এতে করে কি হবে বলো? এতে করে আমরা যেটা বুঝতে পারতেছি
লব্ধি বলটা অবশ্যই শূন্য হবে না, ত্বরণও শূন্য হবে না। ত্বরণ থাকবে, লব্ধি বল থাকবে। এতে করে কি হবে বলো, আমাদের এই মাঝখান থেকে সেন্টার থেকে দুইটা অবজেক্টের ডিস্টেন্স সেমও হবে না, তাদের একটা লব্ধি থাকবে, তাদের ত্বরণও শূন্য হবে না। এই যে দুইটা বল, যে দুইটা বলের প্রভাবে আমাদের বস্তুটার উপরে লব্ধি শূন্য হলো না, মানে মাঝখানের অবজেক্টের উপরে লব্ধি শূন্য হলো না, ঠিক আছে, এবং একটা ত্বরণ সৃষ্টি হলো, যে কোনো একদিকে আমাদের সাম্যাবস্থাটা শিফট করলো, অর্থাৎ সাম্যাবস্থায় থাকলো না, সেই বলগুলোকেই বলা হয় এক কথায় সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। একদম সিম্পল এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ঢেকির মতো কাঠামো, যার উপরে একটা হাঁসকে বসাইছি আর একটা মানুষকে বসাইছি। হাঁসের সাইডটা উঁচু হয়ে গেছে, মানুষের সাইডটা নিচু হয়ে গেছে। কেন? কারণ মানুষের সাইডটা ভারী অনেক হাঁসের তুলনায়। সো ভাইরা, এই ছিল আমাদের বিভিন্ন ধরনের বলের প্রকৃতি। এখন আমরা আলোচনা করবো আমাদের সামনের টপিক গুলো নিয়ে। চলো দেখি এরপরে আমাদের কি আছে। আচ্ছা, সাম্য বল ক্রিয়াশীল কোথায় হয় বলো? আচ্ছা ঠিক আছে, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন কি সাম্য বল থাকে, নাকি পৃথিবীর অভিকর্ষ বলের টানে বস্তুটা নিচের দিকে পড়ে? বলতো, অভিকর্ষ বলের টানে, এবং সেই ক্ষেত্রে বলটা কিন্তু নিচের দিকেই কাজ করে, উপরের দিকে এরকম কোনো বলই নাই, একটা বলই কাজ করছে, এটা কখনোই সাম্য বল হবে না, অর্থাৎ 2 নাম্বারটা হবে না। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময় অবশ্যই সাম্যবল হবে, কারণ তোমার বডি নিচে ফোর্স দিতেছে, আবার আপার সাইডে একটা রিয়াকশন ফোর্স আছে, দুইটা সমান থাকে, লব্ধি 0 হয়, তুমি চুপচাপ বসে থাকো। জাহাজে পানিতে ভাসার সময় একই কনসিডারেশন হয়, এক্ষেত্রেও একাধিক বলের প্রয়োগের ফলে লব্ধিটা হয় 0, কোনো প্রকার ত্বরণ থাকে না। অর্থাৎ সাম্যবলের এক্সাম্পল হচ্ছে 1 আর 3, মানে কোনটা বলো? সি নাম্বারটা। কোন বলে লব্ধি শূন্য হয়? উত্তর হচ্ছে সাম্য বল। এটা আমরা পড়ে ফেলছি। তারপরে প্রশ্ন হচ্ছে অসাম্য বল কাকে বলে? এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা আমাকে একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো যে অসাম্য বল কাকে বলে। কিভাবে বলবা? কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে এবং এতে করে লব্ধি বল শূন্য না হয়, বস্তুর ত্বরণ থাকে, তাহলে তার সেই বলগুলোকে বলা হবে অসাম্য বল। অর্থাৎ একাধিক বল ক্রিয়া করবে কোনো বস্তুর উপর ক্রিয়া করবে, তারপর হচ্ছে বলের লব্ধি 0 হবে না, ত্বরণ 0 হবে না। তাহলে ওই একাধিক যে বল আছে, একাধিক বল, এদেরকে বলা হবে অসাম্য বল। খুবই সিম্পল, তাই না? খুবই সহজ। তো চলো সামনের দিকে যাই। স্পর্শকল বল কাকে বলে? প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে যে বল হয় তাকেই বলা হয় স্পর্শ বল। মানে কি? প্রত্যক্ষ সংস্পর্শ থাকে, প্রত্যক্ষ সংস্পর্শ থাকবে যে বলের ক্ষেত্রে, তাকেই সিম্পলি কি বলে? স্পর্শ বল বলে। প্রত্যক্ষ সংস্পর্শ থাকলেই তাকে কি বলবে? স্পর্শ বল বলবে। খুবই সহজ। চলো সামনের দিকে যাই। আচ্ছা, নিউটনের সূত্রগুলো এখানে সবগুলো একসাথে করে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে খুব সহজ হয়। প্রথমটা খেয়াল করে দেখো, নিউটনের প্রথম সূত্র, যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় একই পথে একই দিকে চলতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদেরকে জড়তা নিয়ে আইডিয়া দেয়। নিউটনের প্রথম সূত্র কি নিয়ে আইডিয়া দেয় বলতো? জড়তা নিয়ে আইডিয়া দেয়, আমরা পড়ে ফেলছি। আচ্ছা, তারপর নিউটনের দ্বিতীয় সূত্র, কোন বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা আমরা পড়ে ফেলছি, তাও একটু আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে। বস্তুর ভরবেগ পি, ভরবেগের পরিবর্তন ডেল পি, আর একে টাইম দিয়ে ভাগ দিলে হয় ভরবেগের পরিবর্তনের হার। কোন বস্তুর উপর মনে করে যে ভরবেগের যে পরিবর্তন হয় তার যে হার হয়, যে ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে একটা বস্তুর উপরে মনে করো তুমি বল প্রয়োগ করছো, আগে এটার আদিবেগ ছিল ইউ, ভর ছিল এম, বল প্রয়োগের পরে বস্তু মনে করো এখানে চলে আসলো সাপোজ, এবং মনে করো বেগ প্রাপ্ত হলো ভি, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হয়েছে এখানে বলো? এম ভি মাইনাস এম ইউ, আর একে টাইম দিয়ে ভাগ দিলে ভরবেগের পরিবর্তনের হার পাবা। এটা হচ্ছে কিসের সাথে সমানুপাতিক বলতো? প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক।
এখান থেকে একটা ডিরাইভেশন সূত্র নিয়ে আসা যায়, অনুসিদ্ধান্ত আনা যায়, সেটাই হচ্ছে এফ ইকুয়াল টু কি বলতো, এম এ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ। লাস্ট ওয়ান, যখন একটা বস্তু দ্বিতীয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপরে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ নিউটন থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এবং একটা বস্তু ক্রিয়া দিলে আরেকটা বস্তুকে দেয় প্রতিক্রিয়া বল দেয়। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ মনে করো এই হচ্ছে গ্রাউন্ড, এই একটা অবজেক্ট রাখলাম, এই অবজেক্টটা গ্রাউন্ডের উপরে এফ পরিমাণ বল দিল, তাহলে আমাদের যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড অর্থাৎ 2 নম্বর বস্তুটাও 1 নম্বর বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে। এক্স্যাক্টলি অপোজিটে দেয়, আমি একটু এদিকে দেখাইছি। অর্থাৎ খেয়াল করো, এখানে একটা বস্তু গ্রাউন্ড আর বস্তু হচ্ছে আরেকটা, দুইটা। অর্থাৎ লাল বলটা দিচ্ছে হচ্ছে লাল বস্তুটা, আর নীল বলটা দিচ্ছে কে বলতো, 1 নম্বর মানে নীল বস্তুটা। তোমরা আমার কথাটা বুঝতে পারছো? একটা বল দিবে ক্রিয়া বল সোজা কথায়, আরেকটা বল কি দিবে বলতো, প্রতিক্রিয়া বল। এই জিনিসটা মাথায় রাখবা। আমি এভাবে ড্র করে দিই, তাহলে তোমরা ইজিলি বুঝবা। দেখো এবার লাল কালারের যে বলটা মানে বলটা, ও দিচ্ছে লাল বলটা কার উপরে, 2 নম্বর বস্তুর উপরে। আবার 2 নম্বর যে বস্তু মানে তল বা সারফেস, নীলটা, ও বল দিচ্ছে কার উপরে, 1 নম্বর বস্তুর উপরে। বুঝছো ব্যাপারটা এবার? মানে জাস্ট মানে কনফিউজড হবা না। ওকে, সো সিম্পলি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এখানে বস্তু দুইটা, একটা হচ্ছে লাল কালারের বস্তু, একটা হচ্ছে নীল কালারের বস্তু। লাল কালারের বস্তুটা যে বল দিবে নীল কালারের বস্তুটা লাল কালারের বস্তুটাকে একই বল দিবে, কিন্তু কি বলতো, একটা বল যেদিকে দিবে আরেকটা বল দিবে তার বিপরীত দিকে। ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া হবে তার ঠিক অপোজিটে। এবং আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা পরস্পর কি হয়, সমান হয়। এই কথাগুলো একটু মাথায় রেখো, তাহলে মোটামুটি হয়ে যাবে। গুছাই পড়ো, দেখবা যে কঠিন কিছু লাগবে না। ভাইয়া এটার বাস্তব উদাহরণ কি? বাস্তব উদাহরণ হচ্ছে এই যে তোমাদের ভাইয়া আমি যে বসে আছি না, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটা বাস্তব উদাহরণ। তোমরা আমাকে বলতে পারো কিভাবে, সেটা আমি তোমাকে এখন ছোট করে বুঝাই দিই। লাইক মনে করো এই হচ্ছে চেয়ার। ভালো করে দেখো, ধরো চেয়ারের অংশটা আমি এভাবে আঁকছি, চেয়ারের যে আপার সারফেসটা। আচ্ছা, ভালো কথা। এবং চেয়ারের উপরে আমি মনে করো বসে আছি, দাঁড়াও, এই হচ্ছে ভাইয়া। ওকে, আমি যখন চেয়ারের উপর বসে থাকবো, এই যে আমি যে বসে আছি চেয়ারের উপরে, আমার বডি দিয়ে আমি চেয়ারের উপর কি দিব, একটা বল তো বল প্রয়োগ করব না? সো আমি এই চেয়ারের উপরে বল দিছি মনে করো এফ পরিমাণ, এটা ক্রিয়া বল, কথা বুঝবে। আচ্ছা, চেয়ার তখন কি করবে জানো, তখন চেয়ার দিবে প্রতিক্রিয়া বল। চেয়ারকে দিবে প্রতিক্রিয়া বল কার উপরে, আমার উপরে। আমার উপরে দিবে চেয়ার প্রতিক্রিয়া বল, অর্থাৎ ক্রিয়া দিচ্ছি আমি, প্রতিক্রিয়াকে দিচ্ছে বলতো চেয়ার। এবং এই এফ আর এফ দুইটা এফ সমান হবে এবং বিপরীতধর্মী হবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, এটা ধরো F1 দিলাম, এটা F2 দিলাম, F1 আর F2 সমান, এটা একটা প্লাস আর একটা কি বলো, মাইনাস। এই ছিল আমাদের নিউটনের তৃতীয় সূত্র। এরপর আসে নিউটনের মহাকর্ষ সূত্র। এটা কি বলছে, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ভাই এটার মানেটা কি, আমি একে দেখাচ্ছি, দেখো এই একটা বস্তু, এই একটা বস্তু, তাদের মনে করো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম সাপোজ আর। তাহলে দেখো ও বলছে এফ, নিউটন বলছে এফ সমানুপাতিক m1 m2, অর্থাৎ দুইটা বস্তু যে ভর আছে তাদের ভরদ্বয়ের গুণফল হচ্ছে তোমার হচ্ছে এই যে মহাকর্ষ বলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, মহাকর্ষ বলের সাথে সমানুপাতিক, অর্থাৎ মনে করো এই মহাবিশ্বে যে দুইটা বস্তু একটা অপরকে আকর্ষণ করতেছে, এই বলের মান বস্তুর যে ভর আছে সেই ভরের গুণফলের সমানুপাতিক। এরপর বলছে কি, মধ্যবর্তী দূরত্বের এফ সমানুপাতিক 1/r², মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং মনে রাখবা এই দূরত্বটা, এটা একটা কেন্দ্র থেকে একটা কেন্দ্র, সেন্টার টু সেন্টার কাজ করে, এই কথাটা মনে রাখবে। এই যে বস্তুদের কেন্দ্র সংযোগ সরল রেখা বরাবর কাজ করে। এখান থেকে ফর্মুলাটা একসাথে লেখা যায়, এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r² বা d², যেটা একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে f ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই d²। f ইকুয়াল টু কি আসে বলো, জি m1 m2 ডিভাইডেড বাই d², যেখানে জিটা হচ্ছে একটা ধ্রুবক
এটাকে বলে বিশ্বজনীন ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জি এর মান। সো মোটামুটি এতটুকু গুছিয়ে দিলেই হয়ে যাবে। তো ভাই এখানে ডি কই থেকে আসলো? দূরত্বকে ডি দিয়েও প্রকাশ করতে পারো, আর দিয়েও প্রকাশ করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। আরেকটা ফর্মুলা তোমাদেরকে একসাথে একটু করে দিই, একটু গুছাই দিই, এটাও তোমরা অনেকে জানো, যে পৃথিবীতে যে অভিকর্ষ হচ্ছে ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, তোমরা জানো যে ওজন এফ ইকুয়াল টু লেখা যায় কি বলতো, সিম্পলি এমজি। এটা আমরা সবাই জানি, তাই না? আবার এফ সমান যেমন এমজি লেখা যায়, দাঁড়াও একটা সেকেন্ড দেখি, যে এখানে দেখাই দিব, হ্যাঁ এখানটাতে বুঝাই দিই, দেখো লক্ষ্য করো, আমাদের মনে করো কোন একটা পৃথিবী আঁকলাম, আর এই হচ্ছে একটা বস্তু, বস্তুর ভর হচ্ছে এম, পৃথিবীর ভর ধরলাম ক্যাপিটাল এম। ওকে, ভালো কথা। তাদের ভিতরে মহাকর্ষ বল কি হবে বলো? ফর্মুলা এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ারও ধরা যায়, ডি স্কোয়ার ধরতে পারো, তোমার ইচ্ছা। আর হচ্ছে বা ডি হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এটা মনে রাখবা। এটার সেন্টার থেকে এটার সেন্টার, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে, তো এটা পাইলাম কি আমরা বলতো? পৃথিবীর সাথে একটা বস্তুর যে মহাকর্ষ বল, মানে সোজা কথায় বলতে গেলে অভিকর্ষ বল। আবার তোমরা জানো এই যে এম ভরের বস্তুটার উপরে অ্যাকচুয়ালি পৃথিবীর অভিকর্ষ বল কাজ করে কি এম জি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার আর এফ সমান এম জি, দুইটা সমান, কারণ দুইটা অ্যাকচুয়ালি অভিকর্ষ বলকেই বুঝাচ্ছে। যদি একসাথে সমান করে দেখে দিই তাহলে কি হয় দেখো, জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম জি, এম এম কেটে দাও, এখান থেকে আসে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এটা দিয়ে বুঝাই তুমি কোথায় বের করতেছো জি এর মান? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে আমরা জি এর মান বের করলাম, ফর্মুলা কি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তোমরা যখন একটু বড় হবা তখন দেখবা ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে নিচে গেলে সকল ক্ষেত্রেই জি এর মান বের করার ফর্মুলা আছে। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, কোথায় যাই বলতো? আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, তখন আমাদের অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা জি টু ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি ওয়ান। জি ওয়ান ছিল এই যে এইটা, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণটা ছিল জি ওয়ান। আবার যখন আমরা নিচের দিকে যাই তখন বের করার ফর্মুলা হচ্ছে জি টু ইকুয়াল টু ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি ওয়ান। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে হচ্ছে এই ফর্মুলা, লাইক পাহাড়ের উপরে ধরো, আর খনি বা কূপের ভিতরে গেলে তখন ফর্মুলা হয়ে যায় নিচেরটা। এবং কখনো মনে রাখবা যে একই দূরত্বে জি টু, এটা নিচেরটা এটা প্রাইম দিলাম, আর জি টু প্রাইম সমান কখনো হয় না। অর্থাৎ ভাইয়া এটা বুঝাতে চাইলাম, ভূপৃষ্ঠ থেকে যদি তুমি উপরের দিকে যাও, আবার যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাও, মনে করো উভয় ক্ষেত্রে ধরো তুমি গেছো 10 মিটার, ধরলাম আর কি, ঠিক আছে, তাহলে কখনোই আমাদের জি ওয়ান আর জি টু আর জি টু প্রাইম এই দুইটা সমান হবে না। মানে ভাইয়া বুঝাতে যাচ্ছি, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে মনে করো 10 মিটার উপরে গেলা এবং 10 মিটার নিচে গেলা, 10 মিটার উপরে গেলে যে তুমি অভিকর্ষ ত্বরণ পাবা, 10 মিটার নিচে গেলে একই পরিমাণ অভিকর্ষ ত্বরণ পাবা না, কারণ ফর্মুলা গুলো আলাদা আলাদা হয়। তোমরা বড় হলে দেখবে এগুলো ডিটেলস ব্যাখ্যা তোমরা তখন জানতে পারবা। আরেকটা তোমাকে এমসিকিউ শিখাই দিই, এটাও তোমার শেখার জন্য, সেটা হচ্ছে জি এর মান ভর নিরপেক্ষ। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে স্মল এম এর কোনো প্রভাব নাই। বাবা স্বাভাবিক, ফর্মুলার দিকে তাকাও, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে তো স্মল আর তো আননোন, স্মল আর তো নাই। সো সরি সরি, স্মল এম নাই এখানে, স্মল এম হচ্ছে আননোন, স্মল এম দেওয়া নাই। তো স্মল এম দেওয়া নাই, সেখানে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের উপরে কার কোনো প্রভাব নেই বলো? অভিকর্ষ ত্বরণের উপরে বস্তুর ভরের কোনো প্রভাব নাই। অভিকর্ষ ত্বরণের উপরে বস্তুর ভরের কোনো প্রভাব নাই। বস্তুর ভর, বস্তুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণ নিরপেক্ষ হয়। মানে তুমি মনে করো একটা হাতিকে আর আমাকে একসাথে ফেলে দিলা, দুইটাকেই, হাতি প্লাস আমাকে, দুইজনকেই পৃথিবী সমান অভিকর্ষ বলে টানবে। সো মুভ অন করি, চলো। মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? উত্তর হচ্ছে 3 নাম্বারটা, 6.673 ইন্টু 10⁻⁻11
নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই এককটা তোমরা একটু মনে রাখবা, এটা পোলাপেন মাঝে মাঝে ভুলে যায়। কিভাবে বের করবো ভাই এককটা, এটা আমি করে দিই। দেখো এফ সমান আমরা জানি জি m1 m2 বাই ডি স্কোয়ার। জি সমান কি লেখা যায় দেখো, এফ ডি স্কোয়ার বাই m1 m2। একক কি হয় তাহলে এখন মিলাই মিলাই দেখো, তুমি নিজেই বুঝতে পারবা। খুবই সিম্পল, খুবই সহজ, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। জাস্ট এখান থেকে দেখা যায় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো ভাই আপনারা চলো আমরা সামনের দিকে মুভ অন করি। ও যা যা পড়লাম সেটা দেখে একটা এমসিকিউ আছে। দেখো এম এ বি সি ডি, এম এ বি সি ডি 4-5টা পয়েন্ট দেওয়া আছে, বলছে অভিকর্ষ ত্বরণগুলো দেওয়া আছে জি জি1 জি2 জি3, কোনটা সঠিক? ওকে দেখো খেয়াল করো, প্রথমে এম দিয়ে বোঝাচ্ছে ওরা ভূপৃষ্ঠ। এম দিয়ে কি বুঝাইছে ওরা? এম দিয়ে বুঝাইছে ওরা ভূপৃষ্ঠ। ওকে, আমরা জানি যে ভূপৃষ্ঠে বা পৃথিবীর একদম পৃষ্ঠের উপরে জি এর মানটা হয় হচ্ছে ম্যাক্সিমাম। কেন? জি সমান জিএম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠের ক্ষেত্রে এই মানটা হয় সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে যদি উপরেও যাওয়া হয় কিংবা নিচে যাওয়া হয়, তখন জি এর মানও কি হয়? দুই ক্ষেত্রেই জি এর মানটা কি হয়? কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও কি হয়? জি এর মানটা কমে। কিন্তু তোমাকে আমি বারবার বলছিলাম যে যতটুকু তুমি উপরে যাবা ততটুকু নিচে গেলে জি এর মান আসলে সেম পরিমাণ কমে না। দেখো এ এম সমান বি এম বলে দিচ্ছে, ঠিক আছে? আবার এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি1, বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি2। তুমি আমাকে বলো জি1 আর জি2 কি সমান হবে? ভাইয়া তো বলেই দিছে জি1 আর জি2 কি হবে না, সমান হবে না। এ এম ইকুয়াল টু বি এম, দ্যাটস ওকে, কিন্তু জি1 নট ইকুয়ালস টু হবে জি2, ফর্মুলা আলাদা, আরো ব্যাপার স্যাপার আছে, বড় হলে বুঝবা। এবার বলছে জি গ্রেটার দেন জি1, ডেফিনেটলি জি মানে হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, এটার মান সবচেয়ে বেশি। আবার জি গ্রেটার দেন জি3, এটাও সঠিক। সবসময় মনে রাখবা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণটা ম্যাক্সিমাম হয়, সেটা যে কোনোটার পার্সপেক্টিভেই। অ্যান্সার হবে 1 আর 3, মানে বি নাম্বারটা। ঠিক আছে, তো চলো সামনের দিকে যদি মুভ অন করি আমরা। নিউটনের কোন সূত্র হতে বল পরিমাপ করা যায়? বলো, অ্যান্সার দাও আমাকে। নিউটনের কোন সূত্র হতে বল পরিমাপ করা যায়? একদম সিম্পল কথা, নিউটনের কোন সূত্র বলো? দ্বিতীয় সূত্র। নিউটনের কোন সূত্র হতে বল পরিমাপ করা যায়? উত্তর হবে ভাইয়া নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি করতে পারি বলো? নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা বল পরিমাপ করতে পারি। নেক্সট ওয়ান, অভিকর্ষ ত্বরণ জি এর মান কোথায় সর্বোচ্চ? আমরা জানি জি সমান লেখা যায় জিএম বাই আর স্কোয়ার, অর্থাৎ জি আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি। আর এর মান কম কোথায় বলতো? আর এর মান কম কোথায়? আমরা জানি মেরু অঞ্চলে, তাই না? আর মেরু অঞ্চলে আমরা জানি আর এর মানটা কি? কম। আবার এটাও আমরা জানি যে বিষুবীয় অঞ্চল বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আবার আর এর মানটা কি? বেশি। তাহলে মেরু অঞ্চলে জি এর মানটা কি হবে? বেশি হবে। বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি হবে? কম হবে, স্বাভাবিক। সিম্পল কথা, মেরুতে আর এর মান কম, যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি, অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মানটা কি হবে? সবচেয়ে সবচেয়ে বেশি হবে। তো চলো এর পরের প্রশ্নের দিকে আমরা মুভ অন করি, দেখি এর পরে আমাদের কি ধরনের কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, কি বলছে দেখি। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখো। খুবই সিম্পল, কি কি বলছে দেখো তো। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটবে বলো? সেদিকেই ঘটবে। এতটুকু আমি লিখে দিলাম, বাকিটা তোমাদের সুন্দর করে আমরা নোট করে দিচ্ছি, তো তোমাদের টেনশনে কিছু নাই। তোমার ওজন পৃথিবীর সকল দেশেই কি সমান হবে বলো তো? উত্তর হচ্ছে না, 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 সমান হবে না। কেন? আমি জি সমান আমরা জানি জিএম বাই আর স্কোয়ার। সো জি আর স্কোয়ারের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, এটুকু আমরা জানি। আর এর মান সকল দেশে ভিন্ন ভিন্ন। সকল দেশে কি আর এর মান সমান নাকি ভিন্ন ভিন্ন বলো? ভিন্ন ভিন্ন। সো ডেফিনেটলি জি এর মানও কি হবে? জি এর মান ও ভিন্ন ভিন্ন হবে। শেষ। জি এর মানও কি হবে? ভিন্ন ভিন্ন হবে। কোয়াইট ইজি, তাই না? তো চলো সামনের দিকে যাই। বালির উপর দিয়ে হাঁটা অসুবিধা হয় কেন?
চিন্তা করো, তোমাদেরকে একটু টাইম দিই, 10 সেকেন্ড ভাবার মতো। বলো, বালির উপর দিয়ে হাঁটা কেন কষ্টজনক হয় বা দুঃখজনক হয়? ঘটনাটা আমি তোমাকে বলি। যথাযথ প্রতিক্রিয়া বলের অভাবে বালির উপর দিয়ে হাঁটা আসলে অসুবিধাজনক। ঠিক আছে, এর কারণটা কি? বালি আমরা জানি ঝুরঝুরে অবস্থায় থাকে। তাই যখন তুমি বালির উপর বল প্রয়োগ করতে চাও তখন ঠিকঠাক বল প্রয়োগ করতে পারো না। পা দিয়ে যখন চাপ দিতে চাও বালির উপর তখন তুমি চাপ দিতে পারো না, কারণ বালি সরে যায় ঝুরঝুরা হওয়ার কারণে। তাই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে রিয়াকশন ফোর্সটা বা পাল্টা জবাবটা তুমি পাবা, পাল্টা যে ফোর্সটা পাবা, ওইটাও ঠিকঠাক মতো পাওয়া যায় না। এই জন্য আমরা হাঁটতে পারি না। অর্থাৎ কথাটা হচ্ছে, বালি, আমরা এটা জানি যে বালি হচ্ছে ঝুরঝুরে, তাই না? ঝুরঝুরে। সো বালির উপরে, এটা মনে করো বালি আঁকলাম, সাপোজ মনে করো আমি বালি ড্র করতেছি। বালির উপরে যে তুমি ক্রিয়া বল দিবা না, ফোর্সটা দিবা, এটাই ঠিকঠাক মতো দেওয়া যায় না। এই জন্য যে প্রতিক্রিয়াটা তুমি পাবা এটাও ঠিকঠাক মতো পাওয়া যায় না। এফ ঠিকঠাক মতো প্রয়োগ করা যায় না। সো আরও ঠিকঠাক মতো পাওয়া যায় না। বলও প্রয়োগ করা যায় না, আবার প্রতিক্রিয়াটাও ঠিকঠাক মতো পাওয়া যায় না। এতে করে হাঁটতে কি হয় বলতো? অসুবিধা হয়। ওয়াকিং টাফ। হাঁটা যায় বাট কঠিন আর কি অনেক। তো চলো এরপরে যাই। একটা আপেল গাছ থেকে পড়ে গেলে তা পৃথিবীর দিকে আসে, কিন্তু পৃথিবী আপেলের দিকে যায় না কেন? সুন্দর একটা কোশ্চেন। চলো আমরা আপেল ড্র করি। উম এটা মনে করো আপেল। এই যে আমাদের পৃথিবী। পৃথিবীর ভর আমরা, তোমরা জানো সবাই, ক্যাপিটাল এম, বস্তুর ভর হচ্ছে স্মল এম। আচ্ছা, পৃথিবী আর বস্তুর ভিতরে তোমরা জানো একটা আকর্ষণ বল কাজ করতেছে পৃথিবীর কেন্দ্র আর বস্তুর কেন্দ্রের ভিতরে। এটা F1, এটা মনে করো F2। তোমরা সবাই জানো যে F1 আর F2 সমান হয়, এবং এটা হয় বেসিক জি M1 M2 বাই ডি স্কোয়ার। এখানে তাহলে কি হবে? জি এম এম বাই মনে করো ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যাই বলো না কেন। অর্থাৎ পৃথিবী যত বলে আপেলকে আকর্ষণ করে, আপেলও একই পরিমাণ বলে পৃথিবীকে আকর্ষণ করবে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমরা জানি এফ ইকুয়াল টু কি বলো? এম এ। আমরা সবাই জানি যে এফ ইকুয়াল টু কি হবে বলো? এম এ হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানলাম আমি যে F1 আর F2 দুইটাই ইকুয়াল, F1 আর F2 সমান। দ্যাটস ওকে, সমস্যা নাই। এখন তুমি লক্ষ্য করে দেখো, পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ফর আর্থ, এই ভরটা কি অনেক অনেক বেশি? পৃথিবীর ক্ষেত্রে যে ভরটা হবে সেই ভরটা কি অনেক অনেক বেশি? ঠিক আছে, তো ত্বরণটা তাহলে কি হবে বলো? অনেক কম হবে, কারণ ফোর্স তো নির্দিষ্ট। একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিতে গেলে ভরটা অনেক বেশি, অনেক বেশি ভর। ধরো ধরো তোমরা, তোমাদের ফোর্স হচ্ছে 100 নিউটন, ভরই মনে করো এখানে তোমার হচ্ছে 90 নিউটন, এরকম। তাহলে ত্বরণটা মানে ত্বরণ কত হবে? 90 কেজি আর কি। ত্বরণ কি হবে? অনেক কম হবে না? কিন্তু আপেলের ক্ষেত্রে যখন চিন্তা করবা তখন দেখবা আপেলের ভরটা অনেক কম, কিন্তু ফোর্স তো সেই 100 নিউটন। আপেলের ভর মনে করো আধা কেজি বা 1 কেজি, তাহলে ত্বরণটা কি হবে? আবার অনেক অনেক বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণটা কি হয়? অনেক বেশি হয়। এই জন্য পৃথিবীও আগায় আসে, বাট বোঝা যায় না, খুবই কম। কিন্তু আপেলের এই যে মুভমেন্ট, এটা বোঝা যায়, এবং আপেল জি ত্বরণে নিচের দিকে পড়তে থাকে। আমার মনে হয় তোমরা ব্যাখ্যাটা আসলে বুঝতে পারছো। তাই এই সাইন দেখে দিছি, আমার মনে হয় তোমার বুঝতে আর কোনো সমস্যাই হবে না। তো চলো আমরা সামনের দিকে যাই। খুব সুন্দর প্রশ্ন। কি বলছে দেখো, চিত্র 1 অনুযায়ী কাজ। তো চিত্র 1 নিয়ে আমরা গবেষণা করি। চিত্র 1 অনুযায়ী এম বস্তুটির উপরে পি বস্তুটির বলের প্রভাব তুমি বিশ্লেষণ করবা। আচ্ছা, ঠিক আছে, মানে এম বস্তুটাকে পি বস্তুটা একটা টান দিছে, যে পি বস্তুটা, এই যে এই বস্তুটার একটা প্রভাব আছে কার উপরে? এম বস্তুর উপরে। ওইটা বের করতে হবে। ঠিক আছে, চলো আগে আমরা বের করি পি বস্তুর প্রভাবটা বের করি। পি বস্তুটা কিন্তু ঝুলে আছে, তো এটা নিচের দিকে পড়তেছে। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের পি বস্তুর জন্য যে মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল, সেই এফ সমান কি হবে বলো? এম জি। এম কত? 7, জি আমরা জানি 9.8। দুটা গুণ করো সিম্পলি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। 7 × 9.8 বসাই দিলেই কত আসে দেখো, ক্যালকুলেট করে দেখি, 68.6 নিউটন। কোয়াইট ইজি।
এই যে বলটা না, এই যে 68.6 টন বলটা না, এই বলটাই প্রভাব বিস্তার করছে কার উপর জানো? ওই 5 কেজি ভরের বস্তুটার উপরে, মানে ওই যে উপরের বস্তুটা এম বস্তুটার উপরে। ঠিক আছে, তো এম বস্তুর জন্য, এম বস্তুর জন্য আমরা যদি মনে করো হচ্ছে ফোর্স চিন্তা করতাম, এফ প্রাইম সমান হয়তো ধরো এম প্রাইম ইন্টু জি, জি তো সেমই হবে। মজার ব্যাপারটা হচ্ছে এফ প্রাইম আর এফ কি বলো সমান, তাহলে এটার সমান আবার কি লেখা যাবে? এম প্রাইম জি। ওকে, নেক্সট, এফ এর মান কত? 68.6 ইকুয়াল টু এম প্রাইম কত? 5। জাস্ট চিন্তা করে দেখো তাহলে হয়ে যাবে, ইন্টু কত বলো তো? জি। বাই দ্য ওয়ে, এখানটা ছোট্ট একটু ভুল হয়েছে, এটা একটু আমি ঠিক করে দিই। এখানে জি হবে না, এখানে আমরা এ দিব। কেন এ দিব বলতেছি আমি, দাঁড়াও একটা সেকেন্ড। এটা আমরা এ দেই, জি না দেই। ঠিক আছে, এখানেও এ দাও। এবার যোগ বিয়োগ করো, এর মান আছে 68.6 ডিভাইডেড বাই 5। কত হয় চলো তো ক্যালকুলেট করে দেখি। 68.6 ডিভাইডেড বাই 5, এটা আসে 13.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে জি আমরা কেন দিলাম না, কেন এ দিলাম কেন? লক্ষ্য করে দেখো, এই যে 5 কেজি ভরের বস্তুটার ত্বরণ কিন্তু ডান দিকে হচ্ছে, খেয়াল করছো? এটা আমি মাত্র চেক করে দেখলাম। নিচের দিকে কিন্তু না, নিচের দিকে কাজ করে জি, কিন্তু ত্বরণটা কিন্তু আমরা নিচের দিকে কাউন্ট করতেছি না, আমরা কোন দিকে কাউন্ট করতেছি দেখো তো? ডান দিকে সমান্তরালে কাউন্ট করতেছি। তো তোমরা ত্বরণ দিবা এ দিবা, জি তো হবেই না। মানে 7 কেজি ভরের বস্তুটা, আমাদের যে অবজেক্টটা, ধরো দুইটা বস্তু ছিল, একটা ছিল 7 কেজি ভরের অবজেক্ট, আর একটা ছিল এরকম 5 কেজি ভরের অবজেক্ট। 7 কেজি ভরের বস্তুটা নিচের দিকে পড়তেছে, সেটা পড়তেছে পৃথিবীর টানে, কিন্তু 5 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, ওইটা কিন্তু একটা ত্বরণে যাচ্ছে। সো তোমরা বুঝতে পারছো কেন আমরা পরে এখানে চেঞ্জ করে এ দিয়েছি? এটা একটু মাথায় রেখো যে এখানে আমরা এ ইউজ করব, আমরা জি ইউজ করব না। জি ইউজ করতাম যদি এম আর পি দুইটা বস্তুই নিচের দিকে পড়তো। ঠিক আছে, তো চলো আমরা একটু একটু করে সামনের দিকে যাই, এবং চাইছিল এই পি বস্তুর বলের প্রভাবটা বিশ্লেষণ করতে। তো প্রভাবটা কি হবে? যে পি বস্তুর জন্যই আমাদের এম ভরের বস্তুটা 13.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করছে। কোন দিকে? ওই সমান্তরালে। আমাদের হচ্ছে দড়িতে, যেটা দড়িতে বাধা আছে সেই দড়ির সমান্তরালে। সুন্দর করে গুছাই এগুলো তোমরা লিখে দিবা। তো চলো আমরা এরপরে সামনের দিকে মুভ করি। আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে একটা মেসির একটা গোল আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দর গোলটা না? ক্লিনিক্যাল একটা ফিনিশিং ফ্রি কিক থেকে। যাই হোক, এখানে আমরা পড়াশোনা করবো এখন বলের ঘাত ও ঘাত বল নিয়ে। এই যে মেসি যে তোমরা কিকটা দেখতে পাচ্ছ, মেসি যে ফুটবল দিয়ে যে কিকটা করছে, এই কিক করার সময় বা এই ফোর্সটা সে যখন প্রয়োগ করছে, যে এভাবে কিক করছে, বলে এভাবে ধাক্কা মারছে, এই ফোর্সটা প্রয়োগ করার সময় মেসি কিন্তু যতটুকু যে সময় পাইছে সেই সময়কালটা কিন্তু খুব কম। খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে বল দিছে, জোরে একটা লাথি মারছে, খুবই অল্প সময় পাইছে, টাইম খুব কম পাইছে, কিন্তু ফোর্স দিছে কি অনেক বেশি। অর্থাৎ এমন যদি কোনো বল হয় যার মান অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল বা সময় অনেক কম, তাহলে সেই ধরনের বলকে বলা হয় ঘাত বল। যেমন মেসির এই যে ফ্রি কিকটা, এই ফ্রি কিকটা, মেসির এই ফ্রি কিকটা কি বলো? একটা ঘাত বলের উদাহরণ। মেসির যে ফ্রি কিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি বলতো? একটা ঘাত বলের উদাহরণ। আবার হতে পারে এরকম ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে তুমি কর্কে বাড়ি মারলা, ঠিক আছে, তারপর সুইচ চাপ দিলা জোরে, এগুলো হতে পারে আমাদের ঘাত বলের উদাহরণ। একক যেহেতু এটা একটা বল, সেহেতু নিউটন, এবং মাত্রা, বলের মাত্রা mL/t-2। এরপর টপিক হচ্ছে বলের ঘাত। প্রথম কথা হচ্ছে মনে রাখবা, বলের ঘাত হচ্ছে কোনো বল না, এটা নতুন একটা রাশি, নতুন একটা কিছু। বলের ঘাত হচ্ছে বল আর সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত। আমি লিখে দিচ্ছি নিচে, বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করে, বলের ঘাত হচ্ছে বল আর সময়ের গুণফল, F/T। আবার তোমরা জানো এফ এর পরিবর্তে লেখা যায় এম এ, এর পরিবর্তে লেখা যায় v-u/t ইন্টু টি। তাহলে দেখো তো টি কেটে গেলে কি পড়ে থাকে? mv-mu। আমরা বুঝতে পারলাম বলের ঘাতের ফর্মুলা আরো একটা। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ বলের ঘাত সমান লেখা যায় বল ইন্টু সময়ের গুণফল। আবার কি লেখা যায় বলতো? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে বলা হয় বলের ঘাত। একক কি হবে? বল আর সময়ের গুণফল মানে কি? নিউটন, আর টাইমের গুণফল সেকেন্ড। আর মাত্রা কি হবে? একটা টি কি হবে? এখানে মাইনাস হয়ে যাবে, মানে টি দিয়ে
t⁻² থেকে তার সাথে একটা টি গুণ হবে, যেহেতু সেকেন্ড গুণ আকারে আছে, অর্থাৎ mLt-1 হবে। দ্যাট মিনস এটা হবে কার একক বলতো? ভরবেগের একক। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা হবে কার বলতো? ভরবেগের মাত্রা। কোয়াইট ইজি, খুবই সহজ। বলের ঘাত আর ঘাত বল। এবার লক্ষ্য করো, কিছু এমসিকিউ আছে, আমরা টপাটপ চলো সলভ আউট করে ফেলি। সো ফার্স্ট ওয়ান থেকে আমরা শুরু করি। দেখি আমাদের প্রথমটাতে কি বলছে। কি বলছে দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? একই দিকে এবং লিখতে হবে এখানে একই বেগে। ওকে, এটা একটু মিসিং আছে। ঠিক আছে, কিভাবে করবো আমরা সলভ আউট? চলো আমরা তোমাকে বুঝাই দিই। লাইক মনে করো এই হচ্ছে দেয়াল, বলটা এখান থেকে গেল, দেয়ালে যে বাড়ি খেললো, দেন আবার বাউন্স ব্যাক করে ফিরে আসলো। হোয়াইট ইজি, বুঝতেই পারতেছো? বলো তোমরা আমাকে, আমরা যে বলটা যে নিক্ষেপ করছি, চাইছি কি ভরবেগের পরিবর্তন। শুরুতে আমাদের ভর ছিল বস্তুর এম, আদিবেগ ছিল ইউ, এবং পরেও বস্তুর ভর ছিল এম, এবং শেষ বেগ কি বলতো? ভি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কতটুকু হয়? এম ভি মাইনাস এম ইউ। আর লক্ষ্য করো, একদিকে মানে হচ্ছে আমাদের অবজেক্টটাকে যেদিকে মারছো, যেদিকে বেগ, তার ব্যাক করার বার বা শেষ বেগটা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে। অর্থাৎ তুমি ডান দিক যদি ধনাত্মক ধরো, তোমাকে বাম দিক কি ধরতে হবে? অবশ্যই ঋণাত্মক ধরতে হবে। একদিক প্লাস ধরলে আরেকদিক তোমাকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। তো আমরা এখানে যে কাজটা করলাম, সাপোজ মনে করো ভাইয়া যে মানগুলো ধরতেছি, আমরা চলো ভি এর দিকটা অর্থাৎ ডান থেকে বাম দিকটাকে প্লাস ধরি, তোমার ইচ্ছা। তাহলে ইউ এর দিকটা কি হবে বলো? মাইনাস হবে। দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? এম ভি তো অ্যাজ ইউজুয়াল বসাবা, এম ও বসাবা, ইউ এর আগে কি বসাইতে হবে? মাইনাস ইউ, কারণ ভি যেদিকে ইউ ঠিক কোন দিকে তার বলো তো? বিপরীত দিকে। লক্ষ্য করে দেখো তো ভরবেগের পরিবর্তন কত হলো এখানে। লক্ষ্য করে দেখো, আমরা আরেকটু ভেঙে করি, দাঁড়াও। আরেকটু ভেঙে করলে হয় হচ্ছে এম ভি প্লাস এম ইউ। মজার ব্যাপারটা হচ্ছে প্রশ্নে বলে দিছে ভি আর ইউ সমান। ভি আর ইউ কি সমান? তাহলে কি লেখা যাবে? 2mv। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন হবে। কতটুকু হবে? 2mv। এখন জাস্ট মানগুলো বসাই দিই চলো তো। ভরবেগের পরিবর্তন তাহলে কত হলো? 2 এম কত দেখো তো? 50 গ্রাম, 50/1000। আর বেগ কত? 20। কাটাকাটি করে চলো, শূন্য শূন্য কাটো, 50 থেকে কাটলে 2, 20 হচ্ছে। দেখো হিসাব করো, হিসাব করলে দেখবা যে হয়ে যাবে, কঠিন কিছু না। ঠিক আছে, এই 2 আর এই 2 কাটা পড়ে থাকে ভাইয়ার হচ্ছে অ্যান্সার 2। দেখো তো অ্যান্সার 2 হয় নাকি? তোমরা চেক করে দেখো। সবচেয়ে জি ভাই, অ্যান্সার আসে কত আমাদের? 2 আসে। তারপরে প্রশ্নটা খেয়াল করো, কি বলছে? 10 কেজি ভর একটা স্থির বস্তুর উপরে 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তোমাদেরকে একটু আগে আমরা শিখাইছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনই ইকুয়াল টু লেখা যায় বলের ঘাত। তাহলে এমভি মাইনাস এমইউ বের করা যে কথা, এফ ইন্টু টি বের করা কি বলতো? একই কথা। এটুকু তোমরা এতক্ষণে বুঝেই গেছো। দেখো, লক্ষ্য করে দেখো, ফোর্সও দেওয়া আছে, সময়টাও দেওয়া আছে, গুণ দিয়ে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। 1500 ইন্টু 0.15, গুণ দিলেই কত আসবে? এটা 225 কেজি মিটার পার সেকেন্ড। সো দ্য অ্যান্সার ইজ কোয়াইট ইজি। ঠিক আছে, কোশ্চেন অনেক সহজ এবং অ্যান্সার করাটাও অনেক সহজ। এই ধরনের প্রশ্ন আসলে আরামসে তুমি বলের ঘাত বের করে দিবা, তাহলে ভরবেগের পরিবর্তন বের হয়ে যাবে। এর পরের কোশ্চেন খেয়াল করি, সংঘর্ষ। দেখো, এখানে জেরি হচ্ছে ব্যথা পাইছে, অর্থাৎ সংঘর্ষ হওয়ার পরে এবং মেডেল দেওয়া দেওয়া হয়েছে। হয়তোবা এটা একটা ফানি একটা ক্যারেক্টার ছিল, তোমরা জানো যে ইনসিডেন্টটা খুব মজাদার ছিল এবং মেডেল পরায় দেয়। যাই হোক, সংঘর্ষ দুই প্রকার, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা কি বলতো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। কোনটা কি এটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। মনে রাখবা, সংঘর্ষ বা কলিশন মানে হচ্ছে ধাক্কাধাক্কি। একটার সাথে একটা পার্টিকুলার সাথে একটা পার্টিকুলার কি করছে বলতো? সংঘর্ষে লিপ্ত হয়েছে। অর্থাৎ তাদের মনে করো হচ্ছে কি হয়েছে, ভরবেগ তোমার হচ্ছে একসাথে মানে এসে বাড়ি খাইলো, দুইটা এসে মনে করো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা ক্ষতি হবে, এরকম হাবি যাবে জিনিসগুলো হয় সাধারণত সংঘর্ষের ক্ষেত্রে। সংঘর্ষ হলে মনে রাখবা, যখন কোনো একটা জায়গায় সংঘর্ষ হয়, সংঘর্ষটা দুই রকম হয়। একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। যখন সংঘর্ষ হয় তখন একটা কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হয়। কন্ডিশনটা হচ্ছে কি? ভরবেগটা সংরক্ষিত হতে হয়, অর্থাৎ পিটাকে কনস্ট্যান্ট থাকতে হয়।
সংঘর্ষ হলেই মাথায় রাখতে হবে যে ভরবেগ যাতে কি হয় বলতো, কনস্ট্যান্ট হয়, তাহলে সেটাকে আমরা সংঘর্ষ বলে থাকি, ধাক্কাধাক্কি আর কি। আর যদি ভরবেগও কনস্ট্যান্ট থাকতে, সেই সাথে সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ তোমাদেরকে বোঝাচ্ছি, ভরবেগটাও কনস্ট্যান্ট থাকবে, সেই সাথে সাথে গতি শক্তিটাও কনস্ট্যান্ট থাকবে। ভরবেগও সংরক্ষিত হবে, গতি শক্তি সংরক্ষিত হবে। এই ধরনের সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর মনে করো ভরবেগটা সংরক্ষিত হয় নাই, তাহলে সংঘর্ষ হইব না। ভরবেগ সংঘর্ষ হতে ভরবেগটা সংরক্ষণ হতেই হইব। ভরবেগ আগে যা ছিল, সংঘর্ষের আগে যা ছিল, সংঘর্ষের পরের ভরবেগ অবশ্যই অবশ্যই সমান হইতে হবে। সংরক্ষিত বলতে বুঝাইতেছি একাধিক বস্তু সংঘর্ষের আগের এবং পরের ভরবেগটা সমান থাকবে। আর গতিশক্তি সংরক্ষণ দিয়ে বোঝাচ্ছি একাধিক বস্তুর সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি সবসময় কি থাকবে, সমান থাকবে। অস্থিতিস্থাপক হলে এটা লক্ষণীয়, আমাদের গতি শক্তিটা সংরক্ষিত হয় না। অস্থিতিস্থাপকে কি হয় না, গতি শক্তিটা আমাদের সংরক্ষিত হয় না। এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো চলো এগুলো আমরা সামনে পড়বো, ম্যাথ করবো, এমনিতেই আমাদের কভার আপ হয়ে যাবে। তো এখানে সূত্রগুলো দেওয়া আছে, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা খেয়াল করে দেখো, কনজারভেশন ল অফ মোমেন্টাম মানে ভরবেগেরটা, আর কনজারভেশন ল অফ এনার্জি, এই দুইটাই এখানে দেওয়া আছে। আমরা দুইটাই সুন্দর করে গুছাই গুছাই পড়ে ফেলবো। তোমাদের আজকে ক্লাসের শুরুতে একদম স্টার্টিং আমরা এই টপিকগুলো দেখাইছিলাম, দেখো খেয়াল করে দেখো, একদম শুরুতে কনজারভেশন ল অফ মোমেন্টাম এবং কনজারভেশন ল অফ কি বলো, এনার্জি। সো এখন আমরা এটা এখানে কভার আপ করে দেওয়ার ট্রাই করব। ওকে, একাধিক বস্তু, দেখো এখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছ একদম শুরুতে। এই বস্তুটার ভর মনে করো m1, এটা মনে করো m2। প্রথম বস্তুটা u1 বেগে চলতেছিল, দ্বিতীয় বস্তুটা মনে করো u2 বেগে চলতেছিল। এই যে ধাক্কাধাক্কি খেলো, কলিশন হলো, সংঘর্ষ হলো, হওয়ার পরে প্রথম বস্তুটার ভর m1 ছিল, দ্বিতীয় বস্তুটার ভর m2 ছিল। আর প্রথম বস্তুটার ক্ষেত্রে আমাদের শেষ বেগ হইলো v1, আর পরের বস্তুটার ক্ষেত্রে আমাদের শেষ বেগ হলো কি বলতো, v2। ঠিক আছে, এটাকে আমরা শেষ বেগ না বলে ইউ1 ইউ2 কে বলবো সংঘর্ষের আগের বেগ, আর v1 v2 কে বলবো আমরা সংঘর্ষের পরের বেগ। তাহলে এটা 100% অ্যাকুরেট হয় আর কি। ঠিক আছে, তাহলে বলো সংঘর্ষের আগের ভরবেগগুলো চিন্তা করি। প্রথম বস্তুটার ক্ষেত্রে আমাদের সংঘর্ষের আগের ভরবেগ কত, m1 e1। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের আগের ভরবেগ কত বলো, m2 u2। ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, ভরবেগ মিন্স ভর আর বেগের গুণফল, অর্থাৎ ভরবেগ p ইকুয়াল টু অ্যাকচুয়ালি mv, ভর আর বেগের গুণফল। দুটাকে যোগ করো, তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ পাইলা। ঠিক আছে, আবার সংঘর্ষের পরে তাহলে কি হবে বলো, m1 v1 প্লাস কি m2 v2, অর্থাৎ সংঘর্ষের পরের ভরবেগ পাইলা। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ গুলো কি m1 e1 প্লাস m2 v2, আর পরের মোট সমষ্টি কত, m1 v1 প্লাস m2 v2। এই দুইটা সবসময় সংরক্ষিত হয়। এটা দিয়ে ভাইয়া বুঝাইছিলাম যে পিটা থাকবে কনস্ট্যান্ট, মানে শুরুতে আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি থাকবে, সমান থাকবে। এমন যদি হয় দুইটা বস্তু সংঘর্ষ করছে, এই যে এমনে আড়ি খাইছে, খায়া এমনি চলতেছে, এভাবে যাচ্ছে, অর্থাৎ বস্তু দুইটা যদি মিলিত হয়ে যায়, একত্রে মিলিত হয়ে যায়, তখন আমাদের সূত্রটা কেমন হবে, তখন সূত্রটা এরকম হবে। দেখো আগে দুইটা বস্তু ছিল, সো m1 e1 প্লাস m2 u2, এরপরে মিলিত হয়ে গেছে, একত্রে চলা শুরু করছে। দুইটা বস্তুর ক্ষেত্রেই আমরা একসাথে চিন্তা করব, দুইটা বস্তুকে একত্রে মিলিত হয়ে গেল এবং তারা একত্রে চলা শুরু করবে, মিলিত বেগটা হবে কত বলতো, ভি হবে। ঠিক আছে, এরপরে যদি গতিশক্তি নিয়ে তোমাকে একইভাবে বলে তখন কিভাবে সলভ করবা। আমরা জানি গতিশক্তি ই কে সমান লেখা যায় হাফ এম ভি স্কয়ার, যেটা তোমরা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারে পড়ে আসছো। ই কে সমান কি বলো, হাফ এম ভি স্কয়ার, তোমরা সবাই এটা জানো। সংঘর্ষের আগের ক্ষেত্রে তাহলে কি কি হবে বলো, হাফ m1 e1 স্কয়ার, আর এটা কি হবে হাফ m2 u2 স্কয়ার। সংঘর্ষের পরে কি হবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা সমান হতেও পারে, সমান নাও হতে পারে, স্থিতিস্থাপক হলে হবে, অস্থিতিস্থাপক হলে হবে না। এই হচ্ছে আমাদের একটা ভরবেগের সংরক্ষণশীলতা, আর এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। যদি সংরক্ষণ হয়, সমান থাকে, তাহলে আমরা বলি ইকেটা কি আছে বলো, কনস্ট্যান্ট আছে। আমরা ছোট করে বলে দিই তখন, ইকেটা কি আছে আমাদের, কনস্ট্যান্ট আছে, অর্থাৎ গতিশক্তি কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। এরপরে ভাইয়া পুরা আমাদের আস্তে আস্তে করে মেইন পড়াশোনা শুরু হচ্ছে।
একটু একটু করে আমরা পড়ে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার কভার আপ হয়ে যাবে। লক্ষ্য করে দেখো, ভরবেগের একক কি বলতো? ভরবেগের একক কি তোমরা সবাই বুঝতে পারতেছো যে ভাইয়া ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগ মানে হচ্ছে এমভি, ভরের একক কেজি, বেগের একক কি বলো? মিটার পার সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড। সো চলো আমরা এরপরে সামনের দিকে মুভ অন করি, দেখি এরপরে আমাদের কি আছে। সুন্দর কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। কি বলছে দেখো তো, দুইটা বস্তু পরস্পর সংঘর্ষ করছে, হ্যাঁ। সো একটা বস্তুর ভর 4 কেজি, M1 4, E1 হচ্ছে 12 প্লাস M2 U2 6 ইন্টু -4। কেউ আমাকে -4 কেন দিলাম বলতে পারবা? আমরা ডান দিকটাকে ধরছি প্লাস, বাম দিকটাকে আমরা ধরছি কি বলো? মাইনাস। ইকুয়াল, তারপর মিলিত হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে দুইটার ভর যোগ করো, 4 + 6 ইন্টু ভি। কত হয় দেখো? 48 - 24 = 10 ভি। তাহলে ভি হচ্ছে 24/10 মানে 2.4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত? 2.4 মিটার পার সেকেন্ড। এবার লক্ষ্য করে তোমরা দেখো, আমাদের যে শেষ বেগটা আসছে, শেষ বেগটা কিন্তু আমাদের প্লাস আসছে, অর্থাৎ প্লাস যে দিকটা ধরছো, বস্তু কিন্তু ওই দিকে যাবে। আমরা প্লাস কোন দিক ধরছিলাম? প্লাস আমরা ধরছিলাম কোন দিকে? ডান দিকে। মানে এ বস্তুর গতি যেদিকে, এ বস্তুর গতির দিকে, এ বস্তুর গতি যেদিকে সেই দিকে, অর্থাৎ উত্তর হবে কি বলতো? এ বস্তুর গতির দিকে, কারণ এ বস্তুটার গতির দিক কি ছিল? প্লাস ছিল। সো চলো আমরা যদি সামনের দিকে মুভ অন করি, এরপরে কোশ্চেন গুলো আমরা চলো খেয়াল করি কিভাবে কি সলভ করব আমরা। ঠিক আছে। 5 কেজি ভরের একটা বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? আবার করব আমরা। তো আগে চুরি করে আমরা হচ্ছে মনে করো বন্দুকের আগের ভর দেখি কত কত। M1 কত? বন্দুকের মনে করো হচ্ছে বন্দুকের ভর কত? 5 কেজি। শুরুতে তো বন্দুকটা এরকম স্থির ছিল, শুট করে নাই, তাহলে আদি যে বেগ সংঘর্ষের আগের বেগ 0, প্লাস গুলির ক্ষেত্রে কত? 20/1000, এই যে 20 গ্রাম। শুরুতে গলুটাও স্থির ছিল, ভিতরে ছিল, তাহলে গুলি এবং হচ্ছে বন্দুক দুইটারই শুরুতে আদি ভরবেগের সমষ্টি কত হবে? রসগোল্লা 0 হবে, ইকুয়াল টু। এরপরে করবো আমরা বন্দুকের জন্য এফ, আমরা করো 5, বন্দুক তো 5 কেজি তাই না, এবং কত বেগে ছিটকে যাচ্ছে, মানে বন্দুকটা কত বেগে পিছনের দিকে যাচ্ছে। মানে কনসেপ্ট এরকম, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। গুলি যখন সামনের দিকে যায় তখন ক্রিয়া বল দেয় মনে করো যেদিকে, আর বন্দুকের উপর প্রতিক্রিয়াটা আসে কোন দিকে বলতো? তার ঠিক বিপরীত দিকে। অর্থাৎ গুলি যদি সামনের দিকে যায়, বন্দুক যাবে কোন দিকে? পিছের দিকে। এটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎ বেগ। তো বন্দুকের পশ্চাৎ বেগ আমরা ধরলাম ভি। আর গুলির ক্ষেত্রে কত ছিল? 20/1000, গুলির ভর ছিল 20 গ্রাম, ইন্টু আমাদের গুলিটা কত বেগে যাচ্ছিল? 500 বেগে যাচ্ছিল। এগুলো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে, এই যে 500। চলো ক্যালকুলেট করে দেখি, এদিকটা তো পুরোটাই 0, ইকুয়াল টু 5v প্লাস, এটা সোজা জিনিস, দেখো 0 0 কাটো, 0 0 কাটো, 5 দিয়ে 2, 2 দিয়ে কাটো, 10 চলে আসবে। ঠিক আছে, প্লাস 10, তাহলে কত আসে? ভি ইকুয়াল টু আসে -2 এত মিটার পার সেকেন্ড। এখন এটাকে বলছে পশ্চাৎ বেগ, পিছনের দিকে যাবে, এটা বলেই দিছে, ওরা ডিরেকশন বলেই দিছে। তাহলে অ্যান্সার নিবা কোনটা? প্লাসটা নিলেই হবে, মানটা দিলেই হবে 2 মিটার পার সেকেন্ড। কেন? কারণ বলে দিছে পশ্চাৎ বেগ, বেগ চাই নাই, পশ্চাৎ মানে বন্দুক যে পিছে যাবে সেটা ওরা জানে, আগে থেকে ডিরেকশন বলে দিছে। এই মাইনাস দিয়ে বোঝায় ডিরেকশন, অর্থাৎ গুলি যেদিকে যাচ্ছে সেদিকটাকে আমরা ধরছি প্লাস, আর বন্দুকের দিকটা এমনিতে কি ধরা হয়ে গেছে বলতো? মাইনাস ধরা হয়ে গেছে। সো এটা অ্যান্সার হবে সিম্পলি 2। তারপরে উক্ত ঘটনায় বলের ঘাত কত? উক্ত ঘটনায় বলের ঘাত কত? একটা একটা করে প্রত্যেকটা পার্ট চলো আমরা বের করে ফেলি, ঠিক আছে। উক্ত ঘটনায় আমাদের কাকে বের করতে হবে? কি? বলের ঘাত। বলের ঘাত বের করার ফর্মুলা কি? বলের ঘাত বের করার ফর্মুলা তোমাদেরকে ভাই আমরা শিখাইছিলাম, কি? এফ ইন্টু টি, তোমরা সবাই জানো। এফ ইন্টু টি বা এম ভি মাইনাস এম ইউ লিখলেই হয়, একটা দিয়ে করলেই মোটামুটি হয়ে যায় আর কি। সো বলের ঘাত, গুলির বলের ঘাত, গুলিটার উপরে, গুলিটার আমরা তাহলে ভরবেগের পরিবর্তন দিয়ে করি। সিম্পল কথা, ভরবেগের পরিবর্তন দিয়ে করি, এমভি মাইনাস এমইউ। গুলিটার ক্ষেত্রে আমাদের কত বলতো? শেষ ভরবেগের পরিবর্তন কত? শেষ ভরবেগ কত? 20। তো তাহলে লেখাকে লিখে দাও, সিম্পলি বসাও, 20/1000 ইন্টু কত? 500
-0। কেন 0? শুরুতে তো ওই যে 20/1000 ইন্টু শূন্য হবে, টোটাল আমি একবারে শূন্য লিখে দিচ্ছি। সো এটা তোমরা তো যোগ বিয়োগ করলে এমনি অ্যাকচুয়ালি পারবা আমার মনে হয়। এ দেখো 0 0 0 0 কেটে দিবা সিম্পলি। তারপরে পরে থাকবে 5 2 আর এখানে 2 10। সো 1 নাম্বারটা রাইট, ঠিক আছে। তারপর বন্দুকের আদি ভরবেগ আর শেষ ভরবেগ, বন্দুকের, ও মাই গড, বন্দুকের আদি ভরবেগ আর এখানে গুলির শেষ ভরবেগ জীবনেও সমান হবে না। বন্দুকের আদি ভরবেগ, বন্দুক আর গুলির মোট আদি ভরবেগ এবং বন্দুক গুলির শেষ মোট ভরবেগ সমান থাকবে, অর্থাৎ পুরা টোটাল এই বন্দুক প্লাস গুলি দুইটা মিলে যে আদি ভরবেগ সেটার সমষ্টি আর বন্দুকের গুলি মিলে যে শেষ ভরবেগ হবে সেই দুইটার সমষ্টি সমান থাকবে, কিন্তু বন্দুকের আদি বেগ আর গুলির শেষ বেগ তো কখনোই সমান থাকবে না। এবার বলছে কি, গুলির উপর বন্দুকের ক্রিয়া বল 100 নিউটন। ক্রিয়া বল কত বলছে বলতো? 100 নিউটন বলছে। আচ্ছা চলো এটা আমরা দেখি আমরা পারি নাকি। পারবো মনে হয়, ট্রাই করে দেখি। গুলির উপর বন্দুকের, গুলির উপরে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু গুলির উপরে প্রশ্নে বলে দিচ্ছে গুলির উপরে ভরটা নিতে হবে, গুলির ভর। গুলির ভরটা কত দেখো তো, 20/1000। ওকে, এবার ত্বরণ, ত্বরণ কেমনে বের করবো ভাই? ত্বরণ সমান তোমরা জানো ভি বাই টি, ডেল ভি বাই টি অ্যাকচুয়ালি। তাহলে বেগ দেখো তো কত, গুলির 500, সময় বল দিচ্ছে প্রশ্নে 0.1, খেয়াল করো এই যে 0.1 দেওয়া আছে। সো আরামসে বের হয়ে গেল 500/0.1। কোয়াইট ইজি, এমনি করে ফেলতে পারবা। এখন যোগ বিয়োগ যদি আমরা করে ফেলি দেখো হয়ে যাবে 0 0 0 0 কাটা 5 2 কাটা 2, এদিকে আসলে 10, তো 10 ইন্টু 10, টোটাল হচ্ছে অ্যান্সার হচ্ছে 100 নিউটন। সো এটাও রাইট। অ্যান্সার কোনটা হবে? 1 আর 3, অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। 1 আর কোনটা বলতো? 3 নাম্বারটা। এর পরের প্রশ্ন চলো আমরা খেয়াল করি। এটা সুন্দর একটা প্রশ্ন, সলভ করে দেওয়ার মতো কোশ্চেন, তোমাদের পরীক্ষা আসতে যাতে তোমরা পারো সেভাবে আমরা এটা পড়ার চেষ্টা করব। বলছে 4000 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে ইট বোঝাই কত একক দশক হাজার হাজার 13,000 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। আচ্ছা, মানে একটা খালি ট্রাক যাচ্ছিল, একটা ইট বোঝাই ট্রাক চুপচাপ বসে আছে, এমনি এসে বাড়ি খাইছে। ইট বোঝাই ট্রাক আর এটা হচ্ছে খালি ট্রাকটা এসে এভাবে বাড়ি খাইছে, এভাবে বাড়ি খাইছে, ঠিক আছে। বলছে খালি ট্রাকটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কারণটা কি, কেন, এটা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বরে খুবই সুন্দর একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সুন্দর করে আমরা সলভ আউট করে ফেলবো। তো চলো আমরা একটু একটু করে সলভ করি। হ্যাঁ, প্রথমে এই হচ্ছে মনে করো ট্রাকটা, খালি ট্রাকটা, এটা ইট বোঝাই ট্রাকটা, M1 M2। হুম, এটা যাচ্ছিল, E1 দেওয়া আছে আর এটার U2টা 0। দেন তারা সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পরে কি হয়েছে জানো? এমনে বাড়ি খাইছে, দাম করে বাড়ি খাইছে, সংঘর্ষ হয়েছে, কলিশন হয়েছে। এই হচ্ছে মোটামুটি কাহিনী, তোমরা কিন্তু এটুকু বুঝতেই পারছো, যে দাম করে বাড়ি খাইছে, তাই না? আচ্ছা ঠিক আছে, খালি ট্রাকটি সংঘর্ষ করেছে, ঠিক আছে। এরপরে কাহিনী হচ্ছে কি হয়েছে, সংঘর্ষের পরে এই দুইটা মিলিত হয়ে গেছে, একত্রে চলা শুরু করছে, ঠিক আছে। এই কথাটা এখানে মিসিং আছে। সংঘর্ষ ঘটে এবং মিলিত বস্তু, মিলিত বস্তুতে পরিণত হয়। মানে এই যে এমনি সে বাড়ি খাইছে খেয়ে এমনি মিলিত বস্তু হয়ে যাওয়া শুরু করছে, এমনটাই হয় দেখবা যে দুইটার সংঘর্ষ হলে কিছুক্ষণ বাড়ি খাওয়ার পরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে যেতে থাকে। ওই ক্রিয়াকাল সময়টা আমরা চিন্তা করব। সো দুইটা একত্রে মিশে গেছে, এটা M1 ছিল, এটা M2 ছিল এবং যাওয়া শুরু করছে তারা ভি মিলিত বেগে। এই হচ্ছে আমাদের মোটামুটি উদ্দীপকটা দেওয়া আছে। তাহলে যদি আমরা এটা সলভ করি একদম সহজ, M1 E1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2, সরি না এটা না, ইরেজারটা লাগবে। M2 ইনটু কি হবে বলো? ভি হবে, ঠিক আছে। এভাবে আমরা গুছাই করতে পারবো। দেখো এখন জাস্ট ভ্যালুগুলো বসাই আমাদের। তাহলে খালি ট্রাকটা M1 ছিল, খালি ট্রাক কই গেল, এর ভর কত দেওয়া আছে দেখো 4000, বসায় দাও। খালি ট্রাকের আদিবেগ কত? 20। ইট বোঝাই ট্রাকের ক্ষেত্রে কত ছিল? 13,000। তার আদিবেগ কত ছিল? 0, ইকুয়াল টু 4000 প্লাস 13,000
ইন্টু ভি, তাহলে কত? এখান থেকে আমাদের মিলিত বেগটা বের হয়ে যাবে। কত বের হয়? চলো ক্যালকুলেট করি, করে দেখি। 4000 ইন্টু 20 আর 4000 যোগ 30,000, এটা আসে হচ্ছে আমাদের 4.705 এত মিটার পার সেকেন্ড। এবার তোমরা আমাকে বলো, জাস্ট ইমাজিন করে করে বলবা, বুঝে বুঝে বলবা, এমনি হয়ে যাবে। আমাদের দুইটা ট্রাক ছিল, খালি ট্রাকটার জন্য, যেটা ট্রাকটা খালি ছিল ওইটার ক্ষেত্রে বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে বলতো? 4.705 মিলিত হওয়ার পরে। আগে বেগ ছিল 20, সেখান থেকে কত হয়েছে? 4.705, কথা বুঝছো? আর যেটা স্থির ট্রাক ছিল ওইটার ক্ষেত্রে 0 ছিল আগে, ওইখান থেকে বেগ হয়েছে কত? 4.705। কোনটা বেশি জোরে ছিটকে গেছে তোমরাই বলো। খালি ট্রাকটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে খালি ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে বুঝতে পারলাম আমরা যে খালি ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলতো? কারণ ঠাস করে বাড়ি লাগছে, এবং লাগার পরে খালি ট্রাকটাই হয়েছে কি বলতো, বেশি জোরে বেগে চেঞ্জ করছে, বেগের পরিবর্তনটা এখানে বেশি হয়েছে। So আমরা বলতে পারবো যে খালি ট্রাকটার ক্ষেত্রে কি হবে? বেশি ক্ষতিগ্রস্ত হবে। গুছায় লিখে দিও পরীক্ষা আসলে। আচ্ছা, এর পরের প্রশ্ন আমাদের জায়গা কম, এখানে করব উপর নিচে করে, আমরা চেক করে দেখলাম জায়গা আছে নাকি। এ ও বি দুইটা খেলনা মার্বেল পাথর, খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর তারা সমবেগে চলতে থাকে। আচ্ছা ঠিক আছে, সংঘর্ষের পর সমবেগে চলতেছে, মানে এইখানেও কিন্তু কোশ্চেনটাতে বলে দিছে অ্যাকচুয়ালি যেটা কেমন বস্তু বলো, মিলিত বস্তু হয়ে গেছে। ওকে, সো প্রথম কোশ্চেন, ভরগুলো দেওয়া আছে 8 গ্রাম, 2 গ্রাম, 25 মিটার পার সেকেন্ড, 20 সবই দেওয়া আছে। আমরা ডান দিকটাকে চলো প্লাস ধরি, তাহলে বাম দিকটা কি হবে বলো? মাইনাস হবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। সো ম্যাথটা আসলে কোয়াইট ইজি, সহজ একটা ম্যাথ। গ নাম্বারটা বলছে সংঘর্ষের পরে ওই মিলিত বেগটা কত হবে, কোন দিকে চলবে, এটা বের করতে। খুবই ছোট ম্যাথ, আমরা যদি এক লাইনে করে ফেলি চলো। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তো মানগুলো বসাই চলো। 8 গ্রাম, তাই না? 8 গ্রাম করে বসাবো, আর কি কেজিতে কনভার্ট করতে হবে, একটুখানি ক্যালকুলেশন আছে বুঝছো। সো 8/1000 ইন্টু ইউ1 কত দেখো তো, 25, প্লাস ইউ2 কত, 2/1000 ইন্টু -20। কেউ বলতে পারবো আমরা -20 কেন দিলাম? কারণ ডান দিক প্লাস ধরলে বাম দিকে ধরছি, আমরা মাইনাস ধরছি। ইকুয়াল, ভর কাউন্ট করো, 8/100, 8/1000 সরি, প্লাস 2/1000 ইন্টু মিলিতে বেগ কত, ভি। এখান থেকে চাইলে আমরা ভি বের করে ফেলতে পারবো। এটা আমি সলভ করে ফেলছিলাম, আমার অ্যান্সার আসতেছিল 16 মিটার পার সেকেন্ড। তোমরা মিলাই নিবা, অর্থাৎ যেহেতু অ্যান্সার প্লাস আসছে, যাবে কোন দিকে বলতো? এটা এ এর গতির দিকে এটার মুভমেন্ট হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোয়াইট ইজি প্রশ্ন ছিল, খুব সহজে আমরা এটা সলভ আউট করে ফেলছি। এরপরে প্রশ্ন বলছে, উদ্বেগের ঘটনাটি ভরবেগ ও শক্তির সংশ্লিষ্টতা নীতি কি মেনে চলে? গাণিতিকভাবে বিশ্লেষণ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আগে আমরা ভরবেগটা চেক করি চলো। সো আগে ভরবেগ চেক করতেছি। সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে, বিফোর, বিফোর হচ্ছে দাঁড়াও একটা সেকেন্ড, বিফোর লিখি, আগে না লিখি বিফোর দিয়ে লিখি, দুইটা তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, বলো সংঘর্ষের আগের ক্ষেত্রে কত? m1u1 প্লাস m2u2, এটা তোমরা বুঝতেই পারছো। m1u1 প্লাস কি বলো, m2u2, তাই না সংঘর্ষের আগের ক্ষেত্রে। এবং এবং হচ্ছে তোমার হচ্ছে m1u1 প্লাস m2u2 কত হয়, এগুলো মান বসাবা, তোমরা জাস্ট বসে বসে দেখবা, সবই দেওয়া আছে, এই যে সবই জানো মোটামুটি। এটা ক্যালকুলেট করলে দেখবা আসবে 0.16 কেজি মিটার পার সেকেন্ড। আবার সংঘর্ষের পরে যখন তোমরা ক্যালকুলেট করবা, তখন এভাবে করবা m1 প্লাস m2 ইন্টু ভি, এটাও দেখবা আসবে 0.16 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে তোমরা বলতে পারবা যে এটা কি করছে বলতো, কনজারভেশন ল অফ মোমেন্টাম, মানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। হ্যাঁ, এটা সুন্দর করে লিখে দিবা, কনজারভেশন ল অফ মোমেন্টাম, মোমেন্টাম, হ্যাঁ,
মানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ফলো করে। আর আরেকটা পার্ট থাকবে হচ্ছে আমাদের কিসের জন্য বলতো? আরেকটা পার্ট থাকবে আমাদের হচ্ছে গতিশক্তির জন্য, ইকের জন্য। তো এটাও তোমরা ট্রাই করবা। বিফোর এভাবে করবা যে তোমার হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু কত আসে। আবার একইভাবে আফটারটা করবা, যেহেতু একই জিনিস, সো এটা কমন নিয়ে করলেই হয়ে যাবে, যেহেতু দুইটা m1 প্লাস m2 যোগ করে করলেই হচ্ছে। আমরা এভাবে করব হাফ m1 প্লাস m2 একসাথে করে v স্কোয়ার করে দেবো, একই কথা। সো দুইটা করলে যা অ্যান্সার আসবে সেগুলো আমি তোমাকে বলে দেই। প্রথমটার ক্ষেত্রে আসবে 2.9 জুল, আর পরেরটা ক্ষেত্রে আসবে 1.28 জুল। এখান থেকে দেখে বলে দিবা যে বিফোর আর আফটার দুইটা কিন্তু কি না, দুইটা কিন্তু সমান না, এই কথা বলে দিবা। সুতরাং কনজারভেশন ল অফ এনার্জি, এনার্জি এটা মানে না। So, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা সলভ আউট করতে হবে তোমাদের পরীক্ষা আসলে। তোকে বলে দেবা সুতরাং কনজারভেশন ল অফ এনার্জি এটা মেনে চলে না। এভাবে গুছিয়ে গুছিয়ে করে দিলে পরীক্ষায় তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা। তো আমাদের শেষ স্লাইড চলে আসছে, যে বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে বা সফল তুমি হবে। এই ছিল আমাদের লেকচার 2। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে লেকচার 3 নিয়ে। স্টিল দেন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ ফ্রম মাই এন্ড।